বাংলাদেশের অফিসিয়াল ফোনের মার্কেটটা খানিকটা নুন আনতে পান্তা ফুরায়ের মতো। ফোনটা যদি কোনোভাবে ভালো হয়ে যায় তাহলে দামটা আকাশে উঠে যাবে, দাম যদি কোনোভাবে হাতের মুঠোয় চলে আসে তাহলে ফোন আকাশে উঠে যাবে, ওটার কেনার উপায় থাকে না। তবে সেই জায়গায় এবার দুইটা কোম্পানি আশার আলো দেখাইছে, একটা হলো ইনফিনিক্স আর একটা হলো টেকনো। টেকনোর দুইটা ফোন রিলিজ হয়েছে সম্প্রতি, টেকনো ক্যামন 40 আর 40 প্রো। সো এই দুইটা ফোনের থেকে যেটা নায়ক মানে এইবার মার্কেট বেশ ভালোভাবে গরম করতেছে বা একটা ব্যালেন্স ফোন হিসেবে বলা যাচ্ছে, সেটা হলো টেকনো ক্যামন 40 প্রো। এই ফোনটা এখন অফিসিয়াল মার্কেটে অ্যারাউন্ড 28,000 টাকায় আপনারা কিনতে পারবেন। সো 28,000 টাকায় এইটার যে আসলে ভ্যালু ফর মানি কিনা বা অফিসিয়াল মার্কেট হিসেব করলে ফোনটা কেমন বা ওভারঅল এক্সপিরিয়েন্স কেমন হবে, সেটার আজকে একটা রিয়েল ইউজার এক্সপিরিয়েন্স পাবেন আপনারা। প্রথমত এই ফোনটা ডিউরেবিলিটিকে ফোকাস করে তারা মার্কেটিং করাইছে, যেমন এটাতে IP68 69 এর রেটিং আছে। সো এই ফোনটা পানির নিচে চুবান বা যে কোনো ভাবে পানিতে পড়ে যাক, বৃষ্টিতে ভিজুক, যে কোনো ভাবে এই ফোনটা সার্ভাইভ করতে পারবে, সেটা একটা ভালো দিক। তবে এটার বিল কোয়ালিটি কিন্তু আসলে যেমনটা মানে আপনি চিন্তা করতেছেন সেরকম না। লাইক এটা কিন্তু রাগেড ফোন না, পিছনের এই টোটাল ব্যাগটা কিন্তু প্লাস্টিকের, ইভেন ফ্রেমটাও প্লাস্টিকের। তবে ফ্রেমটা ফোনটা হাতে ধরলে যে ফিনিশটা রয়েছে সেটা দেখে মনে হয় যে না, এটা মনে হয় মেটালিক একটা ফ্রেম ব্যবহার করছে, মানে ফিনিশটা খুব ভালো করছে। আর পিছনে যে প্লাস্টিক ব্যাগটা দেখতে পাচ্ছেন এইটাও খুব ফিনিশটা খুব ভালো, মানে উপরে খুব একটা কোটিং লেয়ার টাইপের করা, হাতের মধ্যে ধরে না বেশ খানিকটা প্রিমিয়াম একটা ফিল দিবে আপনাকে এবং কোনো প্রকার ফিঙ্গারপ্রিন্ট বসে না। সো সেটা খুবই ভালো একটা ব্যাপার। আর তার সাথে এটা সুন্দর একটা কভার তারা প্রোভাইড করতেছে। সো কভার সাথে থাকলে জিনিসটা দেখতে আরো একটু প্রিমিয়াম লাগে। এবং এই ফোনটা যে কালারে রিলিজ হয়েছে, যেগুলো দেখে সব থেকে আমার বেশি ভালো লাগছে যে আপনার সায়ান কালার বা ওরা যেটা ওশান সি কালার বলতেছে, ওইটা আমি কালারটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, এক্সাক্ট নামটা আমার এখন মনে পড়তেছে না। সো বিল্ড কোয়ালিটিতে একটু স্যাক্রিফাইস থাকলেও যে জিনিসটা আপনাকে পুষিয়ে দিচ্ছে সেটা হলো এটার ডিজাইনটা। এবং আমার মনে হয় যে অনেকে এই ফোনটা পছন্দ করছেন এটার ডিজাইনের কারণে। প্রথমত এটার পিছনে যে শেপটা, এটা দেখতে ক্যামেরাতে একরকম লাগে, মনে হয় যে কি এমন অন্যরকম, এখানে হয়তো আলাদা একটা লেয়ার বসানো বা অন্য একটা প্লাস্টিক বসানো, ব্যাপারটা আসলে সেরকম না। এটা টোটালি একটা প্লাস্টিকেরই ফ্রেম। আর এই যে ক্যামেরা বামটা দেখতে পাচ্ছেন না, এটা আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি খানিকটা স্যামসাং এর মতো করা। তবে এখানে যে শেপটা তারা দিয়েছে সেটা হয়তো বা আপনার কাছে ভালো না লাগতে পারে, তবে আমার কাছে পার্সোনালি ভালো লাগছে, দেখে অনেক সুন্দর লাগছে। এবং ফ্ল্যাশের উপরে এখানে একটা নোটিফিকেশন এলইডি রয়েছে, চার্জ দিতে গেলেও এটা আসলে জ্বলে ওঠে। তবে এটা আসলে আপনার কাজে লাগবে কিনা সেটা আই এম নট শিওর, এটা পার্সোনাল টেস্ট হইতে পারে। তবে ওভারঅল ডিজাইনটা খুবই সুন্দর আছে, ফোনটা একদম স্লিম, হাতের মধ্যে ধরেও কমফোর্টেবল আছে এবং ফোনটা দুই সাইড থেকেও কার্ভ আছে। সো ফোনটা অনেক বড় হইলেও ধরে এরকম বিগার ফিল মনে হয় না এবং ফোনটা কিন্তু অনেক পাতলাও আছে। সো ওভারঅল আমি বলতে পারি যে হ্যান্ড ফিল এবং ডিজাইনের দিক থেকে ঠিকঠাক আছে। তবে বিল্ড কোয়ালিটিতে তারা চাইলে আসলে ফ্রেমটাকে একটু মেটাল করতে পারতো, তাহলে হইতো কি যে লং টাইম ধরে ব্যবহার করতে গেলে আরো বেশি ডিউরেবল থাকতো। বিকজ এটা কিন্তু ভাই লং রানে যে কালার উঠে যাওয়ার একটা পসিবিলিটি আছে। তবে এর সাথে তো ডেফিনেটলি ফোন ব্যবহার করলে আপনারা কভার পেয়ে যাচ্ছেন এবং অন্যান্য সময় আসলে কেসিং কভার ব্যবহার করবেন। তো সেক্ষেত্রে একটু যত্ন করে ব্যবহার করলে আই হোপ দেয়ার উইল বি নো প্রবলেম। এবং এটার বক্স কন্টেন্টটা কিন্তু খুবই সিম্পল, লাইক একটা কভার পাচ্ছেন, একটা 68 ওয়াটের অ্যাডাপ্টার এবং একটা টাইপ A to C কেবল। সো বক্সের মধ্যে যা পাচ্ছেন তা ওভারঅল মিলিয়ে যদি অফিসিয়াল ফোনের হিসেব করেন তাহলে এইটা অ্যাজ পার ডিজাইন খুবই সুন্দর। এবং যদি এটার পোর্টস এন্ড বাটনে আসি, একদম বটমে এখানে একটা টাইপ সি পোর্ট দেখতে পাচ্ছেন, এটাতে 68 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ করতে পারে এবং ডুয়াল সিমের একটা স্লট রয়েছে। মাইক্রো এসডি কার্ড সাপোর্ট করে না, তবে মাইক্রো এসডি কার্ডের সাপোর্ট খুব বেশি আসলে আমার মনে হয় যে মানুষের প্রয়োজন হবে না, বিকজ এখানে আপনারা 256 জিবি স্টোরেজ পেয়ে যাচ্ছেন। আর এটাতে স্টিরিও স্পিকার আছে, সাউন্ড খুব লাউড আছে, কোয়ালিটিও খুব ভালো আছে। মিডিয়া এনজয় করতে গেলে বা এই বাজেটের যারা অফিসিয়াল ফোন কিনবে তারা তো হয়তো বা একটা মিডিয়া কনজিউমিং এর জন্য কিনবে, সো সেই দিক থেকে এটা মজা পাবে। এবং এই বাজেটে যারা আসলে অফিসিয়াল ফোন কিনবেন তারা আই বিলিভ যে তারা আসলে নরমাল ইউজার, তারা প্রচুর পরিমাণে মিডিয়া এনজয় করবে, সোশ্যাল মিডিয়া ব্রাউজ করবে, ভিডিও কলে অডিও কলে কথা বলবে। সো সেই জায়গা থেকে সাউন্ড কোয়ালিটি নিয়ে প্রবলেম হবে না। একদম টপে কিন্তু এখানে স্পিকার কাট আউট রয়েছে, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক রয়েছে, ইভেন আর ব্লাস্টার সেন্সরও রয়েছে। সো একটা ক্লিয়ার প্যাক রয়েছে। আর বাম পাশে কিন্তু এখানে একটা ডেডিকেটেড বাটন দেখতে পাচ্ছেন, যেটা দিয়ে আপনি ভয়েস অ্যাসিস্ট্যান্ট চালু করতে পারবেন। তারা কিন্তু ডিপসিক এর সাথে কোলাব করছে। সো এখানে কিন্তু আপনি হাই এন্ড লেভেলের একটা অ্যাসিস্ট্যান্ট পাচ্ছেন। যারা এআই টাস্ক গুলো করতে চান বা বিভিন্ন ধরনের রিসার্চ ওয়ার্ক গুলো করতে চান, তারা কিন্তু এটা সহায়তা নিয়ে ফেলতে পারবেন। এবং এই বাটনটা কিন্তু কাস্টমাইজেবল। সো এটার একটা ইউজেবিলিটি কিন্তু আপনি আই হোপ যে পেয়ে যাবেন। এবং যদি ডিসপ্লেতে আসি, এই ফোনটাতে কিন্তু 6.78 ইঞ্চির একটা অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করছে। সো এইটা কিন্তু বেশ ভালো একটা ডিসপ্লে। লাইক ব্রাইটনেসের কথা যদি বলি, কালারের কথা যদি বলি, সব ঠিকঠাক আছে। ইভেন এটা একটা কার্ভ ডিসপ্লে এবং কার্ভ ডিসপ্লে হওয়ার কারণে সিমেট্রিক্যাল চিন বেজেল লাগে এবং চিন বেজেলটাও কম দেখা যায়। তবে প্রবলেম যেটা হয় যে এইটা আসলে প্র্যাকটিক্যাল না বলতে এখন দেখবেন যে মোস্ট অফ দা ফোন ফ্ল্যাট ডিসপ্লেতে চলে যাচ্ছে। সো এখানে কার্ভ ডিসপ্লে আছে। হ্যাঁ, অনেকের কার্ভ ডিসপ্লে পছন্দ হয়, এটা দেখতেও অনেক প্রিমিয়াম লাগে। সো সেই দিক থেকে এটা ঠিকঠাক আছে। বাট কার্ভ ডিসপ্লে হইলে যেটা প্রবলেম হয় যে মিসটাচ প্রিভেন্ট করাটা একটা চ্যালেঞ্জ হয়ে যায়। সেই জায়গা থেকে এটা যখন আসলে ওয়ান হ্যান্ডে ব্যবহার করবেন বা সামহাউ যদি গেমিং করতে চান, সাইডে প্রেস করতে গেলে হয়তো বা কাজ করতে চাইবে না, আবার অনেক সময় মিসটাচ হয়ে যায়। সো সেই
প্রবলেমটা আমি পেয়েছি। তবে মিস টাচের ওই সামান্য প্রবলেমকে দূরে রেখে যদি আমি ডিসপ্লের কথাটা বলি, তাহলে এটা অফিসিয়াল ফোনের সেগমেন্ট সহ আনঅফিসিয়াল ফোনের হিসেব করলেও ডিসপ্লেটা আপ টু দা মার্ক আছে, মানে খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন। এবং ডিসপ্লের উপরে যে সেলফি ক্যামেরা আছে সেটা দিয়ে ফেস লক কাজ করে, আবার এখানে কিন্তু ডাইনামিক আইল্যান্ডের ফিচার রয়েছে, এবং নিচের দিকে এখানে আপনারা একটা অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছেন যেটা অ্যাকুরেটলি কাজ করে। তবে অ্যানিমেশনটা একটু স্লো, মানে অনেক সময় দেখা যাচ্ছে আনলক করতে গেলেন একটু ডিলে মনে হইতে পারে। তবে এইটা আপনার ব্যবহার করতে গেলে আই বিলিভ যে আমরা যেমন হয়তো ফাস্ট আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করতেছি বা অন্যান্য ফোন ব্যবহার করতেছি, সেটা আপনি করবেন না। সো যখন আপনি এই ফোনটা কিনবেন তখন আপনার কাছে এটা ফাস্ট মনে হবে। আর এটা যে পজিশনটা আছে সেটা আপনার একটু নিচের দিকে মনে হতে পারে, সেটা একটা মাসেল মেমোরি, লাইক কিছুদিন ব্যবহার করলে এটা ঠিকঠাক হয়ে যাবে। সো ডিসপ্লে সেগমেন্টে এটা খুবই ভালো আছে, এক্সেপ্ট সামান্য এই মিস টাচের প্রবলেমটা বাদে। এবং এখানে অলওয়েজ অন ডিসপ্লে আছে, আর তার সাথে গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন রয়েছে। সো ফোনটার ইন্টারনালে যদি মুভ করি, এখানে কিন্তু হেলিও G100 আলটিমেট প্রসেসর রয়েছে। তো অফিসিয়াল মার্কেটে 30,000 টাকার রেঞ্জের মধ্যে এখন দেখবেন যে সব ফোনগুলোই এই হেলিও G100 প্রসেসরটা ব্যবহার করতেছে, কেউ আলটিমেট। তো এইটা একটা অফিসিয়াল মার্কেট আসলে জাতীয় প্রসেসরের মতো হতে যাচ্ছে। এটাতে 5G নাই, এবং 5G আসলে আমাদের দরকার আছে বলে আমার মনে হয় না। কবে 5G আসবে সেটাও আই এম নট শিওর। সো সেই জায়গা থেকে যে প্রসেসরটা আছে সেটা আসলে মোস্ট অফ দ্য ক্যাজুয়াল ইউজারদের জন্য ঠিক আছে। আর পারফরমেন্স সেগমেন্টে একটু বিস্তারিত বলতেছি তাহলে বুঝতে পারবেন। এখানে মূলত iOS 15 চলতেছে বেজ অন অ্যান্ড্রয়েড 15, তবে তারা প্রমিস করতেছে 3 বছরের মেজর ওএস আপগ্রেড দিবে। সো সেটা একটা অফিসিয়াল ফোন হিসেবে এই বাজেট সেগমেন্টে টোটাল যে কম্বো সেই হিসেবে কিন্তু দারুণ একটা ব্যাপার। 3 বছরের সফটওয়্যার সাপোর্ট, এবং এখানে 8GB র্যাম রয়েছে এবং 256GB স্টোরেজ রয়েছে। সো এই ফোনটা যদি আপনি এখন কিনতে চান, আমি অ্যাজিউম করব যে আপনি আসলে খুব বেশি হেভি ইউজার না, হয়তো বা এর আগে অনেক ফ্ল্যাগশিপ ফোন ব্যবহার করেননি, একটা অফিসিয়াল ফোন কিনতে চান, রিলায়েবল ওয়ারেন্টির সাপোর্ট সহ নিশ্চিন্তে থাকতে চান, তাহলে আপনার মোস্ট অফ দ্য কাজের জন্য লাইক সোশ্যাল মিডিয়া ব্রাউজ করেন, হালকা পাতলা গেমিং করেন এবং মাল্টিটাস্কিং করেন, এটা খুব ভালোভাবে আপনাকে সাপোর্ট দিবে। মানে হেলিও G100 প্রসেসরটা ডেইলি টাস্কিং এর জন্য খুবই ভালো। তবে 2-3 বছর 4 বছর পরে যে কি হবে সেটা খানিকটা কিন্তু ডিপেন্ড করে সফটওয়্যারের উপরেও এবং যে স্টোরেজ টাইপটা ব্যবহার করছে সেটার উপরেও। সেটা যদি আমি এখন কনফার্ম করে নাও বলি বা আন্দাজে নাও বলতে চাই, তাহলে বলতে পারি এই মুহূর্তে এই ফোনটা ব্যবহার করতে গেলে ঠিকঠাক আছে। আপনার ডেইলি টাস্কিং এর জন্য বা পারফরমেন্সের জন্য এটা যথেষ্ট ইউজেবল। তবে তাদের যে ইউআইটা আছে সেখানে বেশ খানিকটা রিফাইনমেন্ট দরকার। এখানে বেশ কিছু এআই ফিচারও তারা কিন্তু এর মধ্যে ঠেলে দিয়েছে। তবে যেটা হচ্ছে প্রবলেম, মেইন একটা জিনিস আমার কাছে নোটিসেবল ডিফারেন্স মনে হলো, সেটা হলো যে অ্যাপস ক্লোজিং এর যে অ্যানিমেশনটা সেটা ভালো না, আর একটু রিফাইনমেন্ট দরকার। আর একটা জিনিস হচ্ছে যে এইটা মাঝে মাঝে জিটারি ফিল হয়, লাইক আপনি অনেক অ্যাপস ওপেন করলেন, ক্লোজ করলেন, সুইচ করতে গেলে হালকা একটু জিটার ফিল হয়। তবে মোস্ট অফ দ্য টাইম এটার যে রিফ্রেশ রেট আছে 120 হার্টজ, সেটাকে ভালোভাবে পুশ করতে পারতেছে। সো একটা স্ন্যাপি রেসপন্সিভ ফোন কিন্তু এটা ভালোভাবে আপনি ব্যবহার করলে টের পেয়ে যাবেন। তবে যারা আসলে হেভি গেমিং করতে চান তাদের জন্য আসলে এটা না, লাইক এই ফোনটা আসলে গেমিং করার জন্য যে খুব বেশি বেস্ট লেভেলের কিছু তা না। আমি এটা দিয়ে PUBG টেস্ট করেছি, সর্বোচ্চ স্মুথ আলট্রা পর্যন্ত সাপোর্ট করে। সো অ্যারাউন্ড আপনি 30 to 40 ফ্রেমের মধ্যে পাবেন, এবং এই ফোনটা লং টাইম ধরে গেমিং করতে গেলে হিটিং ইস্যুসটা আমি পাইনি, এবং এটা 1 ঘন্টায় মাত্র 11% ব্যাটারি ড্রেন করছে। সো ব্যাটারি ব্যাকআপের দিক থেকেও ভালো আছে, এবং আলট্রা সাউন্ড সাপোর্ট করে না। সো যারা আসলে ক্যাজুয়াল গেমার বা হালকা পাতলা গেমিং করেন তাদের জন্য ঠিক আছে, বাট যারা প্রচুর পরিমাণে গেমিং করেন তাদের জন্য ঠিক নাই। এবং ডেফিনেটলি এই বাজেট সেগমেন্টের ফোন হিসেবে শুধুমাত্র গেমিং কে প্রায়োরিটি দিয়ে পারফরমেন্স সেগমেন্টের ফোন অফিসিয়াল বাজেটে আসলে কেউ দিচ্ছে না। সো সেই হিসেবে আসলে এক্সপেক্ট করাটাও মুশকিল, তবে ব্যালেন্স টাইপের হিসেব করলে এটা ঠিকঠাক আছে। সো চলেন একটু ক্যামেরাতে মুভ অন করি। এই ফোনটার পিছনে আপনারা 3টা ক্যামেরা বাম্প দেখতে পাচ্ছেন, তবে এখানে 2টা ক্যামেরা সেন্সর আছে যা দিয়ে অ্যাকচুয়ালি আসলে কাজের ছবি তুলতে পারবেন। অর্থাৎ 50 মেগাপিক্সেলের একটা সেন্সর রয়েছে যেখানে আবার ওআইএস সাপোর্ট করে, আর 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড সেন্সর। সো এই জায়গায় আসলে এই ফোনটাকে অন্যান্য ফোন থেকে অফিসিয়াল মার্কেটে আলাদা করছে, সেটা হলো 2টা ক্যামেরা সেন্সর পাচ্ছেন এবং যেখান থেকে রিয়েলি ইমপ্রেসিভ লেভেলের ফটোগ্রাফি আপনি করতে পারবেন। বিশেষ করে এদের যে ক্যামেরার প্রসেসিং সেটা একদম ভেরি কালারফুল এবং ফেসটাকে স্মুথ করে হালকা। অর্থাৎ যারা আসলে একটা ফোন কিনে ছবি তুলবেন, ছবি তুলে এডিটের ঝামেলায় যাইতে চান না, ফেসবুকে আপলোড দিবেন বা সোশ্যাল মিডিয়াতে আপলোড দিবেন, তাদের জন্য এটা ঠিকঠাক আছে। বেশ খুব ভালো ডাইনামিক রেঞ্জ ক্যাপচার করতে পারে, এবং যে ক্যামেরা অ্যাপসটা আছে সেটাও যথেষ্ট স্মুথ আছে। ওভারঅল নরমালি আসলে যদি আপনি প্রপার লাইটে ছবি তুলতে যান, বেশ ভালো ডিটেইলের পাশাপাশি কালারফুল ছবি পাবেন, যেটা মোস্ট অফ দ্য টাইম আপনার ভালো লাগবে। এবং এই ক্যামেরা সেটআপ আপনাকে ডিফল্ট 0.6x 1x এবং 2x পর্যন্ত ছবি তোলার ক্যাপাবিলিটি দিচ্ছে, এবং চাইলে আপনি সর্বোচ্চ 15x পর্যন্ত জুম করে ছবি তুলতে পারবেন। সো যেটা বলছিলাম যে নরমাল লাইটিং কন্ডিশনে এটা ছবি আপনার মোস্ট অফ দ্য টাইম ভালো লাগবে। আর রাতের বেলা যদি ছবি তোলেন, রাতের বেলায় যে জিনিসটা করে সেটা হচ্ছে যে ভাই একদম সুপার কালারফুল এবং ব্যালেন্স ছবি প্রোভাইড করে। সো এখানে একটা ক্যাচ আছে, সেটা হচ্ছে যে নরমালি ছবি যদি আপনি দেখেন ফোনে তাহলে আপনার কাছে খুব ভালো লাগবে, এবং আমি শিওর যে এটা সোশ্যাল মিডিয়াতে আপলোড দিলেও মানুষের অনেক ভালো লাগবে। বাট যখন আপনি একটু জুম করে দেখবেন তখন দেখবেন যে ছবিতে ডিটেইল নাই, অনেক বেশি আর্টিফেক্ট মনে
মনে হয়। বাট আমার কাছে মনে হলো যেটা যে অফিসিয়াল সেগমেন্ট যদি হিসেব করেন, বাজেট সেগমেন্টের হিসেব করেন, তাহলে এটার ক্যামেরা সেটআপটা ভালো আছে। মাঝে মাঝে ছবিটা হয়তো একটু ডিটেইল কম থাকতে পারে এবং আলট্রা ওয়াইডের সেন্সরে একটু বেশি ডিটেইল লস করে, সেটাও নরমাল। সো আমি যদি মানে একটা অনেস্ট ওপিনিয়ন দিতে চাই তাহলে অফিসিয়াল সেগমেন্ট হিসেব করলে এটার ফটোগ্রাফির এক্সপেরিয়েন্স ডেফিনেটলি খুবই ভালো হবে। আর এই ফোনটা কিন্তু আপনাকে ডিজিটালি জুম করে পোর্ট্রেট তোলার ক্যাপাবিলিটি দিচ্ছে মেইন সেন্সরকে, যেখানে আপনারা 24mm, 35mm এবং 50mm এ পোর্ট্রেট তুলতে পারবেন। সো এটা কিন্তু একটা ইমপ্রেসিভ ব্যাপার। এই কাজগুলো কিন্তু অনেক আনঅফিসিয়াল ফোনেও আপনারা পাচ্ছেন না এই বাজেট সেগমেন্টের ফোনগুলোতে। সো এখানে পোর্ট্রেট তোলার জন্য দারুণ একটা ফোকাল লেন্থের পাশাপাশি এজ ডিটেকশনও ভালো আছে এবং ব্লাডটাও খুবই ভালো আছে। যে পোর্ট্রেট স্যাম্পলগুলো এখানে দেখতে পাচ্ছেন, আমার মনে হয় যে মোস্ট অফ দেম লাইক এই বাজেটের ফোনগুলো যারা কেনে তাদের কাছে ভালো লাগবে, কারণ তারা আসলে রেডি টু আপলোডের মতো ছবি চাই, দেখতে কালারফুল হইতে হবে, ফেসটাকে একটু ব্রাইটেন করে ফেলতে হবে, সেটা কিন্তু এখানে আছে। অনেকের কাছে মনে হতে পারে ওভারঅল ছবিটা হয়তো বা একটু এক্সপোজার বাড়ায় দিছে, সেটা সাবজেক্টিভ হইতে পারে, কারণ কারো কাছে হয়তো একটু ব্রাইট পিকচার ভালো লাগে, কারো কাছে আবার একটু ব্যালেন্স এক্সপোজার পছন্দ হয়। সো এটা পার্সোনাল টেস্ট হতে পারে, তবে মোস্ট অফ দ্য টাইম এটা পোর্ট্রেট তুললে আপনার ভালো লাগবে, আই এম শিওর। এবং এখানে যে 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে সেটার এক্সপেরিয়েন্স খুবই ভালো আছে, খুবই ভালো আছে, মানে নেক্সট লেভেলের ডাইনামিক রেঞ্জ ক্যাপচার করতে পারে। আপনারা আমার এই ছবিগুলোর স্কাইটা দেখেন, পিছনে দেখেন কত সুন্দরভাবে এক্সপোজার করতে পারছে, কালারফুল করছে, ইভেন আমার ফেসের ডিটেইলও কিন্তু খুব ভালোভাবে ধরে রাখতে পারছে। অর্থাৎ একদম পারফেক্ট লাইক একটা সেলফি ক্যামেরা এক্সপেরিয়েন্স যদি পাইতে চান তাহলে এই ফোনটা ভালো হবে। তবে একদম লো লাইটে গেলে এটা সেলফি ক্যামেরা এক্সপেরিয়েন্স অতটা ভালো হয় না, ছবিটা একটু জুম করে দেখলে একটু নয়েজ মনে হয়, হুইচ ইজ নরমাল। লাইক এই বাজেটের ফোনগুলোতে আপনি আসলে যা এক্সপেক্ট করেন একটা অফিসিয়াল ফোন থেকে, সেটা খুব ভালোভাবে মিট আপ করতে পারতেছে, যে কারণে ক্যামেরা সেন্ট্রিক ফোন হিসেবে যদি একটা ব্যালেন্স ফোনের কথা বলেন তাহলে অফিসিয়াল মার্কেটে এটা আমার ব্যবহার করা ওয়ান অফ দ্য বেস্ট হবে। মানে একদম বেস্ট আমি বলতে পারতেছি না, কারণ সব ফোন আমি ব্যবহার করিনি, তবে এখনো পর্যন্ত যেগুলো ব্যবহার করছি তার মধ্যে সব থেকে ভালো ক্যামেরা এক্সপেরিয়েন্স এটাতে পেয়েছি সব দিক থেকে মিলিয়ে। এবং যদি ভিডিওতে আসি, এই ফোনটা কিন্তু সর্বোচ্চ 2K পর্যন্ত ভিডিওর এক্সপেরিয়েন্স আপনাকে দিচ্ছে, মানে ক্যাপাবিলিটি আছে। সো ভিডিওর ক্ষেত্রে হচ্ছে কি এটা অত বেশি স্টেবল না এবং ডিটেইল অতটা ভালো না, অনেক নয়েজ প্রডিউস করে, হোক সেটা লো লাইট বা ডে লাইট। তো ভিডিওর ক্ষেত্রে এই বাজেটে যারা ফোন কিনে তারা তো আসলে ভিডিওগ্রাফির জন্য বা ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করার জন্য কিনে না, হয়তো হালকা টিকটক করতে পারে বা হালকা নিজেদের মেমোরিজ গুলো সেভ করার জন্য, সেই যে জায়গায় আসলে এটা ভালোভাবে করতে পারবে। তবে স্টিল ভিডিওগ্রাফিতে আসলে অনেক ইমপ্রুভমেন্ট দরকার এবং ভিডিওগ্রাফিতে ইমপ্রুভমেন্টের জায়গা আসলে মোস্ট অফ দ্য কোম্পানি ফেল করে, লাইক সার্টেন কিছু কোম্পানি ছাড়া ভিডিওগ্রাফিতে খুব আসলে ভালো করতে পারে না। তো সেই জায়গা থেকে অনেক দুর্বলতা রয়েছে এবং এখানে আসলে অনেক ইমপ্রুভমেন্টের দরকার আছে। তবে স্টিল লাইক এখনো পর্যন্ত ব্যবহার করা ফোন এবং যদি ইউজার পার্সপেক্টিভ থেকে বলি যারা আসলে এই ফোন ব্যবহার করবে তাদের জন্য এটা ঠিকঠাক আছে। ফাইনালি আসি ব্যাটারিতে। এই ফোনটা এত পাতলা এবং ছোটখাটো হইলেও এর মধ্যে 5200 মিলিঅ্যাম্পের একটা ব্যাটারি তারা ফিট ইন করছে, যেটাকে 45 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ করতে পারবেন এবং 45 ওয়াটের অ্যাডাপ্টারও কিন্তু সাথে দিয়েছে। সো এইটা ভাই ব্যাটারি ব্যাকআপ শেষ করা সম্ভব না। অর্থাৎ আপনি যদি ডেইলি লাইফে ব্যবহার করেন 8-9 ঘন্টা করে স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন, অর্থাৎ একদিন খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন। হোক আপনি যদি হেভি ইউজার হয়ে থাকেন তাহলেও ভালোভাবে একটা দিন পার করে ফেলতে পারবেন, ব্যাটারি ব্যাকআপ নিয়ে ইস্যুস হবে না। এবং এখনকার মোস্ট অফ দা ফোনে আসলে ব্যাটারি ব্যাকআপের জায়গাটা খুব ভালোভাবে সেটেল করতে পারছে। সো ফাইনালি যদি সামারাইজ করতে চাই যে টেকনো ক্যামন 40 প্রো ফোনটা আসলে কেমন হবে, আমি যদি অফিসিয়াল ফোনের হিসেব করেই বলি তাহলে এটা যা অফার করতেছে এটাকে একটা ব্যালেন্স ফোন হিসেবে পারফেক্ট ফোন বলতে পারেন বাজেট সেগমেন্ট হিসেবে। তবে স্টিল এখানে বেশ কিছু জায়গায় ইমপ্রুভমেন্ট দরকার, যেমন মিসটাচ প্রিভেনশনের ব্যাপারে আর একটু ভালো কাজ করা দরকার, তাদের ওএসটাকে আরো বেশি রিফাইন করা দরকার এবং ভিডিওতে আরেকটু ইমপ্রুভমেন্ট দরকার। আদার দ্যান দ্যাট এই বাজেটে যারা ফোন কিনবে তাদের জন্য এটা একটা পারফেক্ট ব্যালেন্স ফোন হতে পারে এই মুহূর্তে যদি আপনি অফিসিয়াল মার্কেটের কথা বিবেচনা করেন। সো এই ছিল মূলত আমার এক্সপিরিয়েন্স। আপনারা যদি কেউ আসলে এই ফোনটা ব্যবহার করেন ডেফিনেটলি আপনাদের এক্সপিরিয়েন্স কেমন পাচ্ছেন সেটা ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।